রাস্তার পাশেই একটি ধাবাতে কাউন্টারে শাশুড়িমা সারদা বসেছিলেন, আর সেখানেই বৌমা অনামিকা হাত পাখা দিয়ে তাকে হাওয়া করে দিচ্ছিল। বৌমা, ঠিক রাস্তার পাশে আমাদের খাবার ধাবা, তাই বলে কি এখানে কেউ খেতে আসছে না? না এরকম যে কোনো ধাবাতেই কেউ যাচ্ছে না? শাশুড়িমা সারদার এরকম কথা শুনে তখন বৌমা অনামিকা ঠাট্টা করে বলে, আপনি কি চান আমি অন্য ধাবাতে গিয়ে দেখে আসব? ঠাট্টা করছো? না না মা, ধাবার প্রতি ভালোবাসা দেখাচ্ছি। ধাবার ভেতরে বসে এসব কথা হচ্ছিলই ততক্ষণে সুধীর আর অঞ্জলি সারদা আর অনামিকার ধাবাতে আসে। তাদেরকে দেখে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। বলো তোমরা কি খেতে চাও? চিকেন, মাটন, মাছের ঝোলের সাথে সাথে বিরিয়ানিও আছে, আর সব কিছু একদম গরম। খাবার জিনিস গরম আছে তা ঠিক কথা, কিন্তু বসার জায়গাটা তো একদম ঠান্ডা নয়। বাইরে এত গরম, এত রোদ্দুর, আর এখানে ধাবার ভেতরেও যদি এত গরম হয় তাহলে কি করে চলে বলুন? আপনারা গিয়ে বসুন বাবু, আমার কাছে কুলার আছে, এক্ষুনি গিয়ে তাতে জল ঢেলে দিচ্ছি, একদম ঠান্ডা হাওয়া পাবেন। সারদার এভাবে বলার পরে সুধীর কোনো উত্তর না দিয়ে অঞ্জলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সারদা আর অনামিকা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি আগেই বলেছিলাম গরমের সমস্যা, তাপমান খুব বেশি থাকবে। আমরা যদি এসিটা নাও চালাই, অন্তত কুলারটা তো চালিয়ে রাখুন। খদ্দেরেরা ধাবার ভেতরে এলে তারা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে, তখন তারা আরাম করে বসে খাবার খাবে। কিন্তু আপনি আমার একটা কথাও শোনেন না। ঠিক সেই দরুন বাবা ছেলে প্রসাদ আর রমেশও সেখানে এসে হাজির হয়। তারা বাবা ছেলের হাতে সব দায়িত্ব দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। অনামিকা এসে নিজের ঘরে শুয়ে পড়ে। ওদিকে সারদা ঘড়া থেকে জল খাচ্ছিল। ঠিক সেই সময় হরিশ আর ভাবনা তার কাছে যায়। ঠাম্মা, মা কোথায় গো? মাথা ব্যথা হচ্ছিল তাই সে ঘুমুচ্ছে। বোন, গিয়ে মাকে ডাক না। ঠিক আছে দাদা। একথা বলে ভাবনা যাচ্ছিলই কি সারদা তাকে আটকে বলে, এই দাঁড়াও, এত বড় গাছের মতন এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে কিনা? কোথায় বড় গাছ ঠাম্মা? এটা তো একটা ছোট্ট গাছ। ভাবনার একথা শুনে হরিশ মুচকি মুচকি হাসতে লাগে। তা দেখে সারদা ভীষণ ভাবে রেগে যায়। কার সাথে কি কথা বলছো? হ্যাঁ, ঠাম্মার সাথে, তাও আবার বাংলায় কথা বলছি। আহা বোন, ঠাম্মা সে কথা জিজ্ঞাসা করছে না। ঠাম্মা বলছে তুই যেটা বললি বড় গাছ না ছোট গাছ, সেই নিয়ে জিজ্ঞাসা করছে। কি ঠিক বললাম তো ঠাম্মা? ঠিক বলেছ দাদু ভাই। দিদি ভাই, আমাকে দেখে কি তোমার এরকম মনে হয়? সরি ঠাম্মা, ও ছোট গাছ। সারদার এবার খুব রাগ হচ্ছে। কিন্তু আমি যে ভয় পাচ্ছি না ঠাম্মা। আহা বোন, ঠাম্মার সাথে অনেক ঠাট্টা হলো, এবার গিয়ে একবার মাকে ডাক। আবার সেই একই কথা, বারবার বলছি না আমি এখানেই আছি, বলো তোমাদের কি প্রয়োজন? আমার আর বোনের খুব খিদে পেয়েছে ঠাম্মা, কিছু খেতে দাও না। হরিশের এভাবে বলার পরে সারদা ভাবনার দিকে দেখে বলে, হ্যাঁ গো দাদু ভাই, এর খিদে পেয়েছে সে নিজেও তো বলতে পারে। এত বড় বড় কথা বলছে, কিন্তু খিদে পেয়েছে সে কথা আর বলতে পারে না নাকি? বলতে পারতাম, কিন্তু তুমি এমন কথা বললে যেটা শুনে আমার হাসি পেয়ে গেল। তখন আমি তোমাকে ঠাট্টার ছলে বলে দিলাম, তোমার মনে কষ্ট হলো। বলো, এসব কথা কি বলার খুবই প্রয়োজন ছিল? আচ্ছা আচ্ছা বেশ, দুজনের জন্য খাবার নিয়ে আসছি। ওগো ঠাম্মা, থালা এনো না, লাঞ্চ বক্সে ভরে নিয়ে আসবে। লাঞ্চ বক্সে কেন বাবা? এখন তো তোমাদের গরমের ছুটি চলছে, লাঞ্চ বক্সে ভরে কোথায় নিয়ে গিয়ে খাবে? সারদার একথা শুনে ভাবনা মজা করে তাকে বলে, পুকুর পাড়ে গিয়ে আমরা সেখানে বসে খাবো। একথা শুনে সারদা রেগে মেগে ভাবনার দিকে চেয়ে দেখে আর মনে মনে ভাবে, হে ঠাট্টা বাট্টা একদম এর মায়ের মতন। কি আর করব, বৌমার রক্ত হলেও আদর তো করতে হবে। যখন সে একথা ভাবছিলই, ঠাম্মা তুমি আমাকে এভাবে রেগে মেগে যতই দেখো না কেন, আমি দাদু নই যে আমি ভয় পেয়ে যাব। আমি তোমার নাতনি ভাবনা, নিজের বাবার মেয়ে। এবার তাড়াতাড়ি করে লাঞ্চ বক্সে ভাত তরকারি প্যাক করে দাও। তাড়াতাড়ি যাও, এমনিতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে মহারানী। একথা বলে সারদা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর বাচ্চারা হরিশ আর ভাবনা বলাবলি করতে লাগে, হ্যাঁ রে দাদা, এই বুদ্ধিটা তুই খুব ভালো দিয়েছিস। পুকুরের নৌকোয় ছাতা লাগানো, পুকুরের ঠান্ডা ঠান্ডা জল, সেই ঠান্ডা জলের ঠান্ডা হাওয়া,
নৌকোর মধ্যে বসে খেতে কতই না ভালো লাগবে। আজ আমরা একদম এরকমটাই করব, তাই জন্য তো সঙ্গে করে লাঞ্চ বক্স নিয়ে যাওয়ার প্ল্যানটা করলাম। যেই ঠাম্মা আমাদের জন্য লাঞ্চ বক্সে ভরে ভাত তরকারি নিয়ে আসবে, আমরা দুজনেই বেরিয়ে পড়ব। পুকুরে গিয়ে নৌকোর উপরে বসে বসে আনন্দে আমরা খাবো। ঠিক আছে দাদা। ততক্ষণে সারদা লাঞ্চ বক্স নিয়ে তাদের দুজনের কাছে আসে। এই নাও লাঞ্চ বক্স, কোথায় খাবে, কিভাবে খাবে, এসব তোমাদের উপরে। তবে তোমার মা কি প্রত্যেকদিন তোমাদেরকে এভাবে লাঞ্চ বক্সে খাবার দেয় নাকি? হ্যাঁ গো ঠাম্মা। একথা বলে হরিশ আর ভাবনা ঠাকুমার হাত থেকে লাঞ্চ বক্স নিয়ে সেখান থেকে চলে যায়। সারদা একটা কাঠের চেয়ারে বসে হাত পাখা দিয়ে হাওয়া করতে শুরু করে। ততক্ষণে অনামিকা দুঃখিত মন নিয়ে সারদার কাছে আসে। বৌমা, তোমার জল চাই নাকি? জলের সাথে সাথে 1 কাপ চাও চাই মা, আমার খুব মাথা ধরেছে। এই গরমের মধ্যে তুমি চা খাবে? কলসির মধ্যে ঠান্ডা জল রাখা আছে, সেটা খাও, বেশি ভালো অনুভব করবে। কি মা, কি গ্রীষ্ম! ভেবেছিলাম হাইওয়ের রাস্তার ওপরে একটা হোটেল আমরা খুলব, তার থেকে বেশ ভালো রোজগার হবে, খদ্দের আসবে, ভালো টাকা রোজগার হবে। কিন্তু এই গ্রীষ্মে কোনো খদ্দেরই আসছে না, হোটেল ব্যবসা চলছে না, শুধু লোকসান আর লোকসান। সারাদিন বসে বসে যদি এ কথাই ভাবো, তাহলে কি রোজগার পাতি বাড়বে? শুধু মাথা ব্যথা বাড়বে। তাই বেশি ভেবো না, এই নিয়ে আমরা একটা পরিকল্পনা করব। আমরা নিজেদের হোটেলে কি ব্যবস্থাটাই না করে রেখেছি, কিন্তু তা সত্ত্বেও কোনো খদ্দের আর আসছে না। কি যে সমস্যা বুঝে উঠতে পারছি না। জানি না বাপু, এই পৃথিবীটা কেমন, আমি তো নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। তোমাকে কি বলবো? আচ্ছা ঠিক আছে মা, আমি হোটেল নিয়ে কিছু একটা ভাববো, কিন্তু বাচ্চারা কোথায় গেছে মা, কিছু জানেন কি? ওরা বলল খিদে পেয়েছে। আমি বললাম ঠিক আছে, খাবার বেড়ে দিচ্ছি। না, বলল লাঞ্চ বক্সে আমাদেরকে খাবার প্যাক করে দাও। তুমি কি ওদেরকে রোজ লাঞ্চ বক্সে খাবার প্যাক করে দাও? হ্যাঁ মা। তাহলে রোজ বাচ্চারা লাঞ্চ বক্স নিয়ে কোথায় গিয়ে খাবার খায়? তা তো জানি না মা, আমি গিয়ে বরঞ্চ দেখছি এরা লাঞ্চ বক্স নিয়ে গিয়ে কোথায় খায়। নিশ্চয়ই কোনো গাছের তলায় বসে অন্য বাচ্চাদের সাথে খাবার খায়। বৌমা, তুমি বাচ্চাদেরকে নিয়ে বেশি ভেবো না, তুমি আগে হোটেল নিয়ে কি করতে হবে সেটা ভাবো। তাহলে আমি একবার হোটেলের দিকে যাই মা। একথা বলে অনামিকা একটা ছাতা নিয়ে নিজের হোটেলের দিকে যেতে লাগে। ঠিক সেই সময় বাচ্চারা খেলা করছে, সেই শব্দ অনামিকা শুনতে পায়। সে ঘুরে দেখে ঢাবার থেকে একটু দূরেই একটা পুকুর ছিল, সেখানে বাচ্চারা খেলা করছে। উৎসাহিত হয়ে সে দেখার জন্য সেখানে চলে যায়। হরিশ আর ভাবনা সেখানে ছাতা লাগিয়ে পুকুরের মধ্যে বসে খাবার খাচ্ছিল। অনামিকা গিয়ে সেখানে নৌকোর ওপরে বসে। সেখানে সে ঠান্ডা আবহাওয়ার অনুভব করতে লাগে। আচ্ছা বাচ্চারা, এখানে ঠান্ডা অনুভব হয়, তাই তোমরা লাঞ্চ বক্সে খাবার এনে এখানে বসে খাও। হ্যাঁ গো মা। তার একথা শুনে অনামিকার একটা বুদ্ধি ঘাটে, আর সে মনে মনে ভাবতে লাগে, আমরা যদি এখানে হোটেলের ব্যবস্থা করি কেমন হয়? এখনো পর্যন্ত এরকমটা কেউ ভাবেনি। প্রথমবার আমরা এরকম করব যে পুকুর পাড়ে ঢাবা খুলব। দেখে লোকেদেরকে অন্যরকম লাগবে আর তারা উৎসাহিত হবে। তার উপরন্তু গ্রীষ্মকাল, ঠান্ডা হাওয়া আমরা বিনামূল্যে পেয়ে যাব। এতে ব্যবসা ভালো চলার অনেক চান্স বেড়ে যাবে। এসব দেখে তো আমার মনে পূর্ণ কনফিডেন্স হচ্ছে। আমি বরঞ্চ তাড়াতাড়ি গিয়ে শাশুড়ি মাকে সব কথা বলি। এসব কথা ভেবে 2-3 দিনের মধ্যে তারা পুকুর পাড়ে একটা হোটেল খুলে ফেলে। সেই পুকুর পাড়ের হোটেলে অনামিকা নিজের শাশুড়ি মাকে নিয়ে যায়। এত দূরে কে খেতে আসবে বৌমা? নিশ্চয়ই আসবে মা, আপনি শুধু দেখতে থাকুন। এবার দেখুন আমাদের ব্যবসা কেমন চলে। একথা বলার পরে সে শাশুড়ি মাকে নিজের হাইওয়ের হোটেলে নিয়ে যায়। সেখানে একটা বড় হোটেলে ওয়েলকাম টু সামার ঢাবা বড় বড় অক্ষরে লিখে দেয়। দেখে কেমন লাগলো মা? খুব দারুণ বৌমা। দিনের বেলাতে তো এরকমই হোটেল চলবে, কিন্তু রাতের বেলাতে আমরা রং বিরঙ্গা লাইট লাগাবো, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই মা। যাই বলো না কেন, তুমি তো অদ্ভুত। চলো এবার আমরা ব্যবসা করি। সারদা কথা বলে। তারপর সারদা আর অনামিকা দুজনেই নিজেদের নতুন পুকুর পাড়ের হোটেলের কাছে যায়। শাশুড়ি বৌমার পরিকল্পনায় পুকুর পাড়ের হোটেলটি লোকেদের ভীষণ পছন্দ হয়। ব্যবসা বেশ ভালো চলতে লাগে, আর পুরো পরিবার একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।
একটি মাটির বাড়িতে প্রসাদ নিজের দুটো হাত দিয়ে আটা মেখে সেখানে দাঁড়িয়েছিল। ঠিক দরজার সামনে স্যুট বুট পরে নিজের এক বন্ধু মহেন্দ্রকে দেখে সে তাকে চিনে ফেলে। মহেন্দ্র, কেমন আছো তুমি? ওখানে কেন দাঁড়িয়ে? ভেতরে এসো। এ কথা বলাতে মহেন্দ্র ভেতরে আসে। এখানে বসো, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে প্রসাদ সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে রান্নাঘরে সারদা আর অনামিকা রুটি বানিয়ে সেগুলোকে প্যাক করছিল। হ্যাঁ গো সারদা, তোমার দেয়া আটাটা আমি মেখে দিয়েছি। আরও কিছু আটা আছে নাকি মাখার জন্য? বাইরে উঠোনে গোবর আছে, যাও গিয়ে সেগুলোকে মাখো আর দেওয়ালের মধ্যে ঘুঁটে দিয়ে দাও গে। আহা সারদা, এতক্ষণ 10 কেজি আটা আমি মেখেছি, হাতে ব্যথা হচ্ছে, এখন আর গোবর মাখতে পারবো না। এরকম বললে কি করে হয় শুনি? তুমি আর রমেশ তো শুধু বসে বসে কাজ করো, আমি আর বৌমা সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি। আমাদের তো পায়ের সাথে সাথে হাতেও ব্যথা হচ্ছে, আর এই কাজ যদি না করি তাহলে দুবেলা আমাদের মুখে অন্নও জুটবে না। আমি কিছু বলতে যাই, তোমার এই আঙুলের ব্যথার গল্প শুরু হয়ে যায়। ছি! প্রসাদ মুখ হাড়ি করে দুঃখিত মন নিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে সারদা খুব হাসে। কেন মা, তুমি বাবাকে এভাবে কেন রাগাও? কখন থেকে উনি আটা মেখেছেন, ওনাকে একটু বিশ্রাম করতে দেন না। ঠাট্টা আমি করছি না, তোমার বাবা এরকম কাণ্ড করছেন। এবার তুমি দেখো, হাত পা ধুয়ে কেমন নিজের ছেলের সাথে এসে কাঠের চেয়ারে বসে যাবেন। সারদা এই কথা বলছিলই ততক্ষণে অনামিকার ফোনটি, যেটা বেঞ্চের উপরে রাখা ছিল, সেটা বেজে ওঠে। রমেশ সেই ফোনটি নিয়ে সোজা অনামিকার কাছে আসে। ফোনটা অন করে সে অনামিকার কানের কাছে তুলে ধরে। 1000টা রুটি বানানো হয়ে গেছে স্যার, এখন শুধু প্যাকিং হচ্ছে। আধা ঘন্টার মধ্যে আমি রুটিগুলো নিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকবো। এ কথা হওয়ার পরে রমেশ ফোনটা অনামিকার কানের কাছ থেকে সরিয়ে নেয়। হ্যাঁ গো, একবার বাইরে গিয়ে দেখো তো যে স্কুটিটার কি অবস্থা, সেটা ভালো করে চলছে কি না। আচ্ছা বেশ অনামিকা, এক্ষুনি গিয়ে দেখে আসছি। ওদিকে প্রসাদ নিজের বন্ধু মহেন্দ্রের সাথে কথা বলছিল। ততক্ষণে সারদা আর অনামিকা রান্নাঘর থেকে খাবারের রুটির বাক্সটি নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা মহেন্দ্রকে দেখে চিনে ফেলে, তার সাথে কথা হচ্ছিল। ততক্ষণে রমেশ স্কুটি দেখার জন্য বেরিয়ে আসে, স্কুটিটাকে চেক করে। ওকে, কন্ডিশন তো ঠিক আছে। এ কথা সে ভাবছিলই ততক্ষণে অনামিকা স্কুটির কাছে আসে। অনামিকা, মা কোথায়? এখনো এলো না? আসছে গো, বাবার বন্ধু এসেছেন না, ওনার সাথে উনি কথা বলছেন। ততক্ষণে সারদা নিজের 2 হাতে বড় বড় টিফিন বাক্স নিয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে অনামিকা, তুমি সাবধানে যেও, বলে রমেশ ঘরের ভেতরে চলে যায়। ওদিকে অনামিকা স্কুটি নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায়। পেছনের সিটে শাশুড়ি মা 2টি লাঞ্চ বক্সকে টাইট করে 2 হাতে ধরে খুব ভয়ে ভয়ে সে বৌমাকে বলে, ও বৌমা, তুমি কি চাও যে আমার ছবিতে মালা চাপানো হোক? এত দ্রুত গতিতে চালাচ্ছ যে, একটু আস্তে করে চালাও, 2 হাতে 2টো টিফিন আছে। এমনিতেই মা, আমরা 1 ঘন্টা দেরি হয়ে গেছি, সে 1 ঘন্টা কভার করার জন্য আমি দ্রুত গতিতে চালাচ্ছি। আপনার ভয় পাওয়ার প্রয়োজন নেই, শান্তিতে বসুন। এসব বলে করলার জুস খাইও না, আস্তে চালাও, এত তাড়াতাড়ি যাবার কোনো দরকার নেই। রাস্তায় তো অন্য আর কোনো গাড়ি আসছে না মা, তার ওপরে ওদিকে হোটেলে রুটির জন্য সব কাস্টমারেরা অপেক্ষায় থাকবে, একটু ধৈর্য ধরুন মা। আমার কোনো কথা শুনেছ যে আজকে তুমি শুনবে? এরকম জোরে চালালে আমার হাত থেকে একটা টিফিন বাক্স রাস্তাতেই পড়ে যাবে, তখন তুমি ঠেলা বুঝতে পারবে। আহা মা, আপনি একথা বলবেন না তো। আচ্ছা ঠিক আছে, আপনার অসুবিধা হচ্ছে, আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। একথা বলে অনামিকা নিজের গাড়ির স্পিডটাকে কমিয়ে দেয় আর আস্তে আস্তে চালাতে লাগে। ওদিকে বাবা ছেলে রমেশ আর প্রসাদ কাঠের চেয়ারে বসে দুজনে চা খাচ্ছিল। বাবা, তোমাকে এই শাশুড়ি বৌমাকে বোঝাতে হবে যে 10-10 কেজি আটা মাখার পরে আমাদের হাতে খুব ব্যথা হতে লাগে। হ্যাঁ রে বাবা, ব্যথার চোটে রাতে ঘুমও আসে না, এ কথাই আমিও ভাবছিলাম। আজ যেই শাশুড়ি বৌমা ফিরবে তার সাথে আমি কথা বলবো। এভাবে বাবা ছেলের মধ্যে কথা চলছিল। ওদিকে একটা মস্ত বড় হোটেলের সামনে গিয়ে অনামিকা নিজের স্কুটিটি থামায়। একটা হাতে দুজনে টিফিন বাক্স নিয়ে ম্যানেজারের রুমের কাছে যায়। কি ব্যাপার অনামিকা, আজকে অনেক দেরি হয়ে গেল? সরি ম্যানেজার বাবু, প্রথম ভুল ক্ষমা করে দিন। কাল থেকে একদম সময় মতো রুটি নিয়ে আমি হাজির হয়ে যাব। না না, এখন আর রুটির প্রয়োজন নেই,
এখন চাচির লুচি চাই। লুচিরও নাম হয় নাকি ম্যানেজার বাবু? লুচি শুধু নামে, এটা জলখাবারের লুচি নয়, এক রকমের মিষ্টি। এই মিষ্টিটার বাজারে খুব ডিমান্ড। যদি শাশুড়ি বৌমা মিলে এই মিষ্টিটা বানিয়ে দাও তাহলে ভালো ব্যবসা চলবে, তোমরাও ভালো টাকা পাবে। টাকা রোজগার করার কথা নয় বাবু, আমরা এই মিষ্টিটা বাড়িতে বানাতে জানি না। শিখে নাও অনামিকা, মায়ের পেটের থেকে কেউ মা বলতে শেখে না, সময় লাগে, বেশি ভেবো না। বিভিন্ন রকমের মিষ্টি তো বানাতে জানোই, যদি ক্ষীরপুরি বানাতে নাই জানো তাতে কি হয়েছে? আমি শিখে নেব বাবু, ক্ষীরপুরি বানাতে হবে তো, তার জন্য যা টাকা লাগে আপনি আমাকে সেটা দিয়ে দিন। অনামিকার এভাবে বলাতে ম্যানেজার বাবু তাকে টাকা দিয়ে দেয়। তারপর টাকা নিয়ে শাশুড়ি বৌমা সেখান থেকে চলে যায়। ওদিকে বাড়িতে বাবা ছেলে নতুন জামা কাপড় পরে বাইরে দাঁড়িয়েছিল। আচ্ছা, তোমরা এসেছো, তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করেছো বুঝেছি, কিন্তু এত সেজে গুজে কেন? আরে সারদা, আজ আমার বড়লোক বন্ধুর বাড়িতে ফাংশন আছে কিনা, আমাদের সেখানে যাওয়ার ছিল, ভুলে গেছো নাকি? প্রসাদের কথা শুনে তখন সারদার মনে পড়ে, সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম। একটু দাঁড়াও, আমি আর বৌমা রেডি হয়ে এক্ষুনি আসছি। এ কথা বলে শাশুড়ি বৌমা ভেতরে চলে যায়। তারপর 15 মিনিটের মধ্যে খুব ভালোভাবে তৈরি হয়ে শাশুড়ি বৌমা বাইরে বেরিয়ে আসে। তারপর সবাই মিলে নেমন্তন্ন খেতে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে শাশুড়ি বৌমা একটা ক্ষীরপুরির বোর্ড দেখতে পায়। তা দেখে, মা, হোটেলের মালিক এই মিষ্টির কথাই বলছিলেন না? দেখে তো মনে হচ্ছে স্যার যেই মিষ্টিটা বলেছিলেন সেটা এটাই, চলো একবার খেয়ে দেখি। এ কথা বলার পরে শাশুড়ি বৌমা যায় ক্ষীরপুরি খাওয়ার জন্য। ক্ষীরপুরি দুজনে খুব আনন্দে খায়, স্বাদ খুব ভালো লাগে এবং খুব নতুনত্বও লাগে। এই মিষ্টিটার স্বাদ তো খুব ভালো বৌমা। হ্যাঁ মা, স্বাদ তো খুব ভালো, তাই তো বাজারে এই মিষ্টির এত ডিমান্ড। হোটেল ম্যানেজারও তো তাই বলেছেন, ওনার এই মিষ্টিটাই চাই। এটাকে বানাতে শিখলে কত ভালো হবে, তাহলে আমরা 2 হাতে টাকা রোজগার করব। আমিও সে কথাই ভাবছি মা। এ কথা বলে তারা সেই মিষ্টি খায়। তারপর সেই রাত্রিতে তারা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল তারা সব জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে যে এই ক্ষীরপুরি কিভাবে তৈরি করতে হয়, কিন্তু তাদেরকে কেউ সাহায্য করে না। ঠিক সেই সময় এক ক্ষুধার্ত বয়স্কা মহিলা তাদের বাড়ির সামনে এসে, গিন্নিমা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দিলে কিভাবে ক্ষীরপুরি বানাতে হয় সেটা শিখিয়ে দেব। সেই বয়স্কা মহিলার কথা শুনে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয়। হ্যাঁ গো ঠাকুমা, সত্যি সত্যি তুমি জানো কিভাবে ক্ষীরপুরি তৈরি হয়? হ্যাঁ গো মা, আগে আমাকে কিছু একটা খেতে দাও, তারপর শিখিয়ে দেব। এক্ষুনি তোমাকে আমি ভাত এনে দিচ্ছি গো। কোনো দরকার নেই, এ খাবারের জন্য আমাদেরকে মিথ্যে কথা বলছে, দেখেই আমার যেন বমি হয়ে যাবে। এ আবার আমাদেরকে ক্ষীরপুরি বানানো শেখাবে? হ্যাঁ, এমনটা কেন ভাবছো মা? যদি সত্যি সত্যি সে জানে? অনামিকার এভাবে বলাতে সারদা কোনো উত্তর না দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। তারপর অনামিকা সেখান থেকে ভেতরে গিয়ে তার জন্য ভাত নিয়ে আসে। সেই বয়স্কা মহিলা বসে বসে শান্তিতে ভাত খায়। তারপর, আমি যা বলছি মন দিয়ে শুনবে। তারপর অনামিকার কানে গিয়ে সে বয়স্কা মহিলা কিছু একটা বলে। তার কথা শুনে অনামিকা আনন্দে, ব্যাস এইটুকু, এই নিয়ে কতই না আমি দুশ্চিন্তাতে ছিলাম। কাল থেকেই আমি ক্ষীরপুরি খুব ভালো করে বানাবো আর সেটাকে বিক্রি করব। অনামিকার এ কথা শুনে সেই বয়স্কা মহিলা আনন্দ সহকারে সেখান থেকে চলে যায়। তারপর থেকেই গরিব বৌমা অনামিকা ক্ষীরপুরি মিষ্টি বানিয়ে বাজারে সেটাকে বিক্রি করা শুরু করে। তখন সারদা অনামিকার কাছে এসে বলে, বৌমা, এই ক্ষীরপুরি মিষ্টি বানাতে আমিও তোমায় সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মা। এভাবে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা ক্ষীরপুরি বানানো শুরু করে আর সেই মিষ্টি যেখানে ফাংশন হয় সেখানে ডেলিভারি দিতে লাগে। আস্তে আস্তে তাদের তৈরি করা মিষ্টি ক্ষীরপুরি বাজারে খুব ফেমাস হয়ে ওঠে। অনেক মিষ্টির দোকানদাররাও তাদের কাছে গিয়েই ক্ষীরপুরির অর্ডার দেয়। এভাবে ক্ষীরপুরি বানিয়ে শাশুড়ি বৌমা ওই এলাকাতে অনেক নাম করে আর তার সাথে সাথে তারা অনেক টাকাও রোজগার করে। আর সেই টাকা দিয়ে অনামিকার পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত।
নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার।